রাজনীতির পাঠশালার বই পাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের আজকের পাঠ পর্বে থাকছে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোর বাংলা পাঠের তৃতীয় পর্ব। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রথম প্রকাশিত হয় 1848 সালে জার্মান ভাষায়। সমাজতান্ত্রিক বিপ্লবের প্রেরণার পেছনে এই বইটির ভূমিকা আজও সমপরিমাণে অটুট আছে। ইস্তেহারটিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলিলগুলোর মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। বাংলা পাঠের জন্য বেছে নেওয়া হয়েছে 2014 সালে জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত কমিউনিস্ট পার্টির ইস্তেহার বইটি। এই বাংলা সংস্করণটি প্রগতি প্রকাশন মস্কো থেকে প্রকাশিত বাংলা সংস্করণের অনুরূপ, যা 1888 সালে এঙ্গেলস সম্পাদিত ইংরেজি সংস্করণের বাংলা অনুবাদ। প্রোলেতারীয়রা ও কমিউনিস্টরা। সামগ্রিকভাবে প্রোলেতারীয়দের সঙ্গে কমিউনিস্টদের কী সম্বন্ধ? শ্রমিক শ্রেণীর অন্যান্য পার্টিগুলির প্রতিপক্ষ হিসাবে কমিউনিস্টরা পৃথক পার্টি গঠন করে না। সামগ্রিকভাবে প্রোলেতারীয়দের স্বার্থ থেকে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র কোনো স্বার্থ তাদের নেই। প্রোলেতারীয় আন্দোলনকে রূপ দেওয়া বা গড়ে পিটে তোলার জন্য তারা নিজস্ব কোনো গোষ্ঠীগত নীতি খাড়া করে না। শ্রমিক শ্রেণীর অন্যান্য পার্টি থেকে কমিউনিস্টদের তফাৎটা শুধু এই: এক, নানা দেশের প্রোলেতারীয় জাতীয় সংগ্রামের মধ্য থেকে তারা সমস্ত জাতি নির্বিশেষে সমগ্র প্রোলেতারিয়েতের সাধারণ স্বার্থটার দিকেই দৃষ্টি আকর্ষণ করে, তাকেই সামনে টেনে আনে। দুই, বুর্জোয়াদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর লড়াইকে যে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়, তার মধ্যে তারা সর্বদা ও সর্বত্র সমগ্র আন্দোলনের স্বার্থের প্রতিনিধিত্ব করে। সুতরাং কমিউনিস্টরা হলো একদিকে কার্যক্ষেত্রে প্রতি দেশের শ্রমিক শ্রেণীর পার্টিগুলির সর্বাপেক্ষা অগ্রসর ও দৃঢ়চিত্ত অংশ, যে অংশ অন্য সবাইকে সামনে ঠেলে নিয়ে যায়। অপরদিকে তত্ত্বের দিক দিয়ে প্রোলেতারিয়েতের অধিকাংশের তুলনায় তাদের এই সুবিধা যে প্রোলেতারীয় আন্দোলনের এগিয়ে যাওয়ার পথ, শর্ত এবং শেষ সাধারণ ফলাফল সম্বন্ধে তাদের স্বচ্ছ ধারণা রয়েছে। কমিউনিস্টদের আশু লক্ষ্য অন্য সমস্ত প্রোলেতারীয় পার্টির উদ্দেশ্য থেকে অভিন্ন। প্রোলেতারিয়েতকে শ্রেণীরূপে গঠন করা, বুর্জোয়া আধিপত্যের উচ্ছেদ, প্রোলেতারিয়েত কর্তৃক রাজনৈতিক ক্ষমতা দখল। কমিউনিস্টদের তাত্ত্বিক সিদ্ধান্তগুলি মোটেই এমন কোনো ধারণা বা মূলনীতির উপর প্রতিষ্ঠিত নয় যা বিশেষ কোনো হবু সংস্কারকের রচনা বা আবিষ্কার। যে শ্রেণী সংগ্রাম, যে ঐতিহাসিক আন্দোলন আমাদের নিজেদের চোখের সামনে বর্তমান, তা থেকে বাস্তব যে সম্পর্কগুলির উৎপত্তি, কমিউনিস্ট তত্ত্ব কেবল তাকেই সাধারণ সূত্ররূপে প্রকাশ করে। প্রচলিত মালিকানা সম্পর্কে উচ্ছেদটা মোটেই কমিউনিজমের একান্ত বৈশিষ্ট্য নয়। ইতিহাসে অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অতীতের সমস্ত মালিকানা সম্পর্কেরও ঐতিহাসিক বদল ঘটেছে। যেমন ফরাসি বিপ্লব বুর্জোয়া মালিকানার পক্ষে সামন্ত সম্পত্তি মালিকানার উচ্ছেদ করেছিল। সাধারণভাবে মালিকানার উচ্ছেদ নয়, বুর্জোয়া মালিকানার উচ্ছেদই কমিউনিজমের বৈশিষ্ট্যসূচক দিক। কিন্তু শ্রেণী বিরোধের উপর অল্প মানুষের দ্বারা বহু মানুষের শোষণের উপর প্রতিষ্ঠিত উৎপাদন এবং উৎপন্ন দ্রব্যগুলিকে নিজেদের দখলভুক্ত করার ব্যবস্থার চূড়ান্ত ও পূর্ণতম প্রকাশ হল আধুনিক বুর্জোয়া ব্যক্তিগত মালিকানা। এই অর্থে কমিউনিস্টদের তত্ত্বকে এক কথায় প্রকাশ করা চলে ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ। আমাদের বিরুদ্ধে কমিউনিস্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে ব্যক্তিবিশেষের নিজ পরিশ্রমের ফল হিসাবে নিজস্ব সম্পত্তি অর্জনের অধিকারটিকে আমরা উচ্ছেদ করতে চাই। বলা হয় যে কোনো ব্যক্তিগত স্বাধীনতা, কর্মতৎপরতা ও স্বনির্ভরতার মূল ভিত্তিই নাকি এই সম্পত্তি, কষ্টলব্ধ, নিজের অধিকারভুক্ত, নিজের অর্জিত সম্পত্তি। ছোট কারিগর ও ক্ষুদে চাষির সম্পত্তির কথাই কি বলা হচ্ছে? যে ধরনের সম্পত্তি ছিল বুর্জোয়া সম্পত্তির আগে, তাকে উচ্ছেদ করার কোনো প্রয়োজন নেই। যন্ত্রশিল্পের বিকাশ ইতিমধ্যেই তাকে অনেকাংশে ধ্বংস করেছে, এখনো প্রতিদিন ধ্বংস করে চলেছে। নাকি বলা হচ্ছে আধুনিক বুর্জোয়া ব্যক্তিগত মালিকানার কথা? কিন্তু মজুরি শ্রম কি মজুরদের জন্য কোনো সম্পত্তি সৃষ্টি করে? একেবারেই না। সে সৃষ্টি করে পুঁজি, অর্থাৎ সেই ধরনের সম্পত্তি যা মজুরি শ্রমকে শোষণ করে। নিত্য নতুন শোষণের জন্য নতুন নতুন মজুরি শ্রমের সরবরাহ সৃষ্টি না করে যা বাড়তে পারে না। বর্তমান ধরনের এই সম্পত্তি পুঁজি ও মজুরি শ্রমের দ্বন্দ্বের উপর প্রতিষ্ঠিত।
এই দ্বন্দ্বের দুটির দিকই পরীক্ষা করে দেখা যাক। পুঁজিপতি হতে হলে উৎপাদন ব্যবস্থার মধ্যে শুধু একটা ব্যক্তিগত নয়, একটা সামাজিক প্রতিষ্ঠার প্রয়োজন। পুঁজি একটা যৌথ সৃষ্টি, সমাজের অনেক মানুষের মিলিত কাজের ফল। এমনকি চূড়ান্ত বিচারে সমাজের সকল মানুষের মিলিত কর্মেই পুঁজিকে চালু করা যায়। পুঁজিদায় ব্যক্তিগত নয়, একটা সামাজিক শক্তি। কাজেই পুঁজিকে সাধারণ সম্পত্তিতে অর্থাৎ সমাজের সকল লোকের সম্পত্তিতে পরিণত করলে তার দ্বারা ব্যক্তিগত সম্পত্তি সামাজিক সম্পত্তিতে রূপান্তরিত হয় না। মালিকানার সামাজিক রূপটাই কেবল বদলে যায়, তার শ্রেণীগত প্রকৃতিটা লোপ পায়। এবার মজুরি শ্রমের কথা ধরা যাক। মজুরি শ্রমের গড়পত্তা দাম হলো নিম্নতম মজুরি, অর্থাৎ মেহনতিকারী রূপে মেহনতির মাত্র অস্তিত্বটুকু বজায় রাখার জন্য যা একান্ত আবশ্যক। কোনো মতে খেয়ে পড়ে বাঁচার কেবল সেটুকুই উপকরণ। সুতরাং মজুরি শ্রমিক শ্রম করে যেটুকু ভাগ পায় তাতে কেবল কোনো ক্রমেই এই অস্তিত্বটুকু চালিয়ে যাওয়া বা তার পুনরুৎপাদন করা চলে। শ্রম উৎপন্নের উপর এই ব্যক্তিগত দখল, যা কেবল মানুষের প্রাণ রক্ষা ও নতুন মানুষের জন্মদানের কাজে লাগে এবং অপরের পরিশ্রমের উপর কর্তৃত্ব চালাবার মতো কোনো উদ্বৃত্ত যার থাকে না, তেমন ব্যক্তিগত দখলদারির উচ্ছেদ একেবারেই আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু যা করতে চাই তা হলো এই দখলদারির শোচনীয় ধরনের অবসান, যাতে শ্রমিক শুধু পুঁজিকে বৃদ্ধি করার জন্য বাঁচে এবং তাকে বাঁচতে হয় শাসক শ্রেণীর স্বার্থসিদ্ধির জন্য, যতটা প্রয়োজন ঠিক ততখানি পর্যন্ত। বুর্জুয়া সমাজে জীবন্ত শ্রম কেবল সঞ্চিত শ্রমকে বাড়াবার উপায় মাত্র, কিন্তু কমিউনিস্ট সমাজে পূর্ব সঞ্চিত শ্রম শ্রমিকের অস্তিত্বকে উদারতর, সমৃদ্ধতর, উন্নততর করে তোলার উপায়। সুতরাং বুর্জুয়া সমাজে বর্তমানের উপর আধিপত্য করে অতীত, কমিউনিস্ট সমাজে বর্তমান আধিপত্য করে অতীতের উপর। বুর্জুয়া সমাজে পুঁজি হলো স্বাধীন এবং তার স্বতন্ত্র সত্তা আছে, কিন্তু জীবন্ত মানুষ হলো পরাধীন এবং স্বতন্ত্র সত্তাহীন। অথচ এমন অবস্থার অবসানকেই বুর্জুয়ারা বলে ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তি স্বাধীনতার উচ্ছেদ। কথাটা সত্যি। বুর্জুয়া ব্যক্তিত্ব, বুর্জুয়া স্বাতন্ত্র্য, বুর্জুয়া স্বাধীনতা উচ্ছেদই যে আমাদের লক্ষ্য তাতে সন্দেহ নেই। উৎপাদনের বর্তমান বুর্জুয়া ব্যবস্থার এই স্বাধীনতার অর্থ হলো অবাধ বাণিজ্য, অবাধে কেনাবেচার অধিকার। কিন্তু যদি বেচাকেনাই লোপ পায় তবে অবাধ বেচাকেনাও থাকবে না। এই অবাধ বেচাকেনার কথাটা এবং সাধারণভাবে স্বাধীনতা সম্বন্ধে বুর্জুয়াদের অন্য সব বড় বড় কথার যদি কোনো অর্থ থাকে তবে সে শুধু সীমাবদ্ধ বেচাকেনার সঙ্গে তুলনীয়, মধ্যযুগীয় বাধাগ্রস্ত বণিকদের সঙ্গে তুলনীয়। কিন্তু বেচাকেনার উৎপাদনের বুর্জুয়া অবস্থা ও খোদ বুর্জুয়া সেনিটারি যে উচ্ছেদের কথা কমিউনিস্টরা বলে সেসবের কাছে এগুলোর কোনো অর্থ টেকে না। আমরা ব্যক্তিগত মালিকানার অবসান চাই শুনে আপনারা আতঙ্কিত হয়ে ওঠেন, অথচ আপনাদের বর্তমান সমাজে জনগোষ্ঠীর 10 জনের মধ্যে 9 জনের ব্যক্তিগত মালিকানা তো ইতিমধ্যেই লোপ পেয়েছে। অল্প কয়েকজনের ভাগ্যে সম্পত্তি থাকার একমাত্র কারণ হলো ওই 10 ভাগের 9 ভাগ লোকের হাতে কিছুই না থাকা। সুতরাং আমাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ দাঁড়ায় এই যে সম্পত্তির অধিকারের এমন একটা রূপ আমরা তুলে দিতে চাই যা বজায় রাখার অনিবার্য শর্ত হলো সমাজের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্পত্তি না থাকা। এক কথায় আমাদের সম্বন্ধে আপনাদের অভিযোগ এই যে আপনাদের সম্পত্তির উচ্ছেদ আমরা চাই। ঠিক কথা, আমাদের সংকল্প ঠিক তাই। যে মুহূর্ত থেকে শ্রমকে আর পুঁজি, মুদ্রা অথবা ভূমি খাজনাতে পরিণত করা চলে না, সংক্ষেপে একচেটিয়া কর্তৃত্বের মুঠির অধীন একটা সামাজিক শক্তিতে পরিণত করা অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ যে মুহূর্ত থেকে নিজস্ব মালিকানা বুর্জুয়া মালিকানায় পুঁজিতে রূপান্তরিত হতে পারে না, তখন আপনারা বলেন ব্যক্তি স্বাতন্ত্র্য লোপ পেয়ে গেল। তাহলে স্বীকার করুন যে ব্যক্তি বলতে বুর্জুয়া ছাড়া, শুধু মধ্য শ্রেণীভুক্ত সম্পত্তির মালিক ছাড়া আপনারা অন্য লোককে ধরেন না। এমন ব্যক্তিকে অবশ্যই ঝেঁটিয়ে বিদায় করতে হবে, তার অস্তিত্বই অসম্ভব করে তুলতে হবে। সমাজের উৎপন্ন দ্রব্যের ভোগ দখলের অধিকার থেকে কমিউনিজম কোনো লোককে বঞ্চিত করে না। দখল করার মাধ্যমে অপরের শ্রমকে গ্রাস করার ক্ষমতাটাই সে কেবল হরণ করে। সমাজের উৎপন্ন দ্রব্যের ভোগ দখলের অধিকার থেকে কমিউনিজম কোনো লোককে বঞ্চিত করে না। দখল করার মাধ্যমে অপরের শ্রমকে গ্রাস করার ক্ষমতাটাই সে কেবল হরণ করে। আপত্তি উঠেছে যে ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ হলে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, সর্বব্যাপী আলস্য আমাদের গ্রাস করবে। এই মত ঠিক হলে বহু পূর্বেই নিছক আলস্যের বশে বুর্জুয়া সমাজের রসাতলে যাওয়া উচিত ছিল। কারণ এই সমাজে যারা খাটে তারা কিছুই পায় না, আর যারা অনেক কিছু পায়
তাদের খাটতে হয় না। সমস্ত আপত্তিটাই অন্য ভাষায় এই পুনরুক্তি সামিল। যখন পুঁজি থাকবে না তখন মজুরি শ্রমও আর থাকতে পারে না। বৈষয়িক দ্রব্যের উৎপাদন ও ভোগ দখলের কমিউনিস্ট পদ্ধতির বিরুদ্ধে যত আপত্তি তোলা হয়, বুদ্ধিবৃত্তিগত সামগ্রীগুলির উৎপাদন ও ভোগ দখলের কমিউনিস্ট পদ্ধতির বিরুদ্ধে ঠিক সেই আপত্তি ওঠে। বুর্জুয়ার কাছে শ্রেণীগত মালিকানার উচ্ছেদটা যেমন উৎপাদনের অবসান বলে মনে হয়, তেমনি শ্রেণীগত সংস্কৃতির অবসান তার কাছে সকল সংস্কৃতি লোপ পাওয়ার সমার্থক। যে শিক্ষার অবসানের ভয়ে বুর্জুয়ারা বিলাপ করে, বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে তা যন্ত্রের মতো কাজ করার একটা তালিম মাত্র। বুর্জুয়া মালিকানা উচ্ছেদের আমাদের সংকল্পের বিচারে আপনারা যতক্ষণ স্বাধীনতা, সংস্কৃতি, আইন ইত্যাদি বুর্জুয়া ধারণার আশ্রয় নেবেন, ততক্ষণ আমাদের সঙ্গে তর্ক করতে আসবেন না। আসলে আপনাদের ধারণাগুলিই তো আপনাদের বুর্জুয়া উৎপাদন ও বুর্জুয়া মালিকানার পরিস্থিতি থেকেই উদ্ভব। ঠিক যেমন আপনাদের শ্রেণীর ইচ্ছাটা সকলের উপর আইন হিসাবে চাপিয়ে দেওয়াটাই হলো আপনাদের আইনশাস্ত্র, আর আপনাদের এই ইচ্ছাটার মূল প্রকৃতি এবং লক্ষ্যও আবার নির্ধারিত হচ্ছে আপনাদের শ্রেণীরই অস্তিত্বের অর্থনৈতিক অবস্থার দ্বারা। আপনাদের বর্তমান উৎপাদন পদ্ধতি ও সম্পত্তি মালিকানার রূপ থেকে যে সামাজিক রূপগুলো মাথা তোলে, ঐতিহাসিক এই যে সম্পর্ক উৎপাদনের বিকাশের সঙ্গে সঙ্গে উদয় ও লয় পায়, একটা স্বার্থপর ভুল ধারণার ফলে আপনারা তাকে প্রকৃতি ও বিচার বুদ্ধির চিরন্তন নিয়মে রূপান্তরিত করতে চান। আপনাদের আগে যত শাসক শ্রেণী এসেছিল তাদেরও সকলেরই ছিল অনুরূপ বিভ্রান্তি। প্রাচীন মালিকানার ক্ষেত্রে যে কথাটা আপনাদের কাছে পরিষ্কার, সামন্ত মালিকানার বেলায় যা আপনারা মেনে নেন, আপনাদের নিজস্ব বুর্জুয়া ধরনের মালিকানার ক্ষেত্রে অবশ্যই সে কথা আপনাদের স্বীকার করা বারণ। পরিবারের উচ্ছেদ। উগ্র চরমপন্থীরা পর্যন্ত কমিউনিস্টদের এ গর্হিত প্রস্তাবে ক্ষেপে ওঠে। আধুনিক পরিবার অর্থাৎ বুর্জুয়া পরিবারের প্রতিষ্ঠা কোন ভিত্তিতে হয়েছে? সে ভিত্তি হলো পুঁজি, ব্যক্তিগত লাভ। এই পরিবারের পূর্ণ বিকশিত রূপটি শুধু বুর্জুয়া শ্রেণীর মধ্যেই বিরাজ করে, কিন্তু এই অবস্থা তার পূর্ণতা লাভ করে প্রোলেতারীয়দের মধ্যে পরিবারের কার্যত অনুপস্থিতি এবং প্রকাশ্য যৌন দাসগিরির ভিতর। অনুরূপ এই অবস্থার অবলোপের সঙ্গে সঙ্গে বুর্জুয়া পরিবারের লোপ অবসম্ভাবী। পুঁজির উচ্ছেদের সঙ্গেই ঘটবে উভয়ের অন্তর্ধান। আমাদের বিরুদ্ধে কি আপনারা এই অভিযোগ করেন যে সন্তানের উপর পিতামাতার শোষণ আমরা শেষ করে দিতে চাই? এই অপরাধ আমরা স্বীকার করছি, কিন্তু আপনারা বলবেন যে আমরা সবচেয়ে পবিত্র সম্পর্ক ধ্বংস করে দিই যখন আমরা পারিবারিক শিক্ষার স্থলে সামাজিক শিক্ষাকে স্থান দিই। আর আপনাদের শিক্ষাটা সেটাও কি সামাজিক নয়? এবং সামাজিক যে অবস্থার অধীনে স্কুল ইত্যাদির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, সেটাও কি সমাজের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ দ্বারা নিয়ন্ত্রিত হয় না? শিক্ষার ব্যাপারে সমাজের হস্তক্ষেপ করাটা কমিউনিস্টদের উদ্ভাবন নয়। তারা চায় শুধু সেই হস্তক্ষেপের প্রকৃতিটা বদলাতে, শাসক শ্রেণীর প্রভাব থেকে শিক্ষাকে উদ্ধার করতে। আধুনিক যন্ত্রশিল্পের ফলে মজুদদের মধ্যে সকল পারিবারিক বন্ধন যত বেশি মাত্রায় ছিন্ন হতে থাকে, তাদের ছেলেমেয়েরা যত বেশি করে সামান্য কেনাবেচার বস্তু ও শ্রমের হাতিয়ারে পরিণত হতে থাকে, ততই পরিবার ও শিক্ষা নিয়ে বাপমার সঙ্গে ছেলে মেয়েদের পবিত্র সম্বন্ধ নিয়ে বুর্জুয়াদের ভণ্ডামি অসহ্য হয়ে ওঠে। সমস্ত বুর্জুয়া শ্রেণী সমস্যারে চিৎকার করে বলে, কিন্তু তোমরা কমিউনিস্টরা যে নারীদের সাধারণ সম্পত্তি করে ফেলতে চাও। বুর্জুয়া নিজের স্ত্রীকে নিতান্ত উৎপাদনের হাতিয়ার হিসাবে দেখে থাকে। তাই যখন সে শোনে যে উৎপাদনের হাতিয়ারগুলো সমবেতভাবে ব্যবহার কথা উঠেছে এবং তাহলে নারীদেরও সকলের ভোগ্য হতেই হবে, স্বভাবতই এছাড়া আর কোনো সিদ্ধান্তে সে আসতে পারে না। ঘুণাক্ষরেও তার মনে সন্দেহ জাগে না যে আসল লক্ষ্য হলো কেবল উৎপাদনের হাতিয়ার হয়ে থাকার দশা থেকে নারীদের মুক্তি সাধন। তাছাড়া কমিউনিস্টরা প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে নারীদের সকলের সাধারণ সম্পত্তিতে পরিণত করবে এই ভান করে আমাদের বুর্জুয়ারা যে এত নৈতিক ক্রোধ দেখায়, তার চেয়ে হাস্যকর আর কিছু নেই। নারীদের সাধারণ সম্পত্তি করার প্রয়োজন কমিউনিস্টদের নেই। প্রায় স্মরণাতীত কাল থেকে সে প্রথার প্রচলন আছে। সামান্য যৌনদাসীর কথা না হয় ছেড়ে দেওয়াই হলো। মজুদদের স্ত্রীকন্যাকে হাতে পেয়েও আমাদের বুর্জুয়ারা সন্তুষ্ট নয়। পরস্পরের স্ত্রীকে ভোগ করাতেই তাদের পরম আনন্দ। বুর্জুয়া বিবাহ আসলে হলো সকলে মিলে সাধারণ স্ত্রী রাখার ব্যবস্থা। তাই কমিউনিস্টদের বিরুদ্ধে বড়জোর এই অপবাদ রটানো যেতে পারে যে ভণ্ডামির আড়ালে নারীদেরকে সকলের সাধারণ সম্পত্তিতে পরিণত করার বিষয়টিকে এরা প্রকাশ্য আইনসম্মত রূপ দিতে চায়।
এতটুকু ছাড়া এটা স্বতঃসিদ্ধ যে বর্তমান উৎপাদন পদ্ধতি লোপের সঙ্গে সঙ্গে ওই ব্যবস্থা থেকে উদ্ভূত নারীদের উপর সকলের সাধারণ অধিকারেরও অবসান ঘটবে, অর্থাৎ প্রকাশ্য ও গোপন দুই ধরনের যৌন দাসীগিরি শেষ হয়ে যাবে। কমিউনিস্টদের বিরুদ্ধে আরও অভিযোগ যে তারা স্বদেশ ও জাতীয়তার বিলোপ চায়। মেহনতি মানুষের কোনো দেশ নেই, তাদের যা নেই তা আমরা তাদের কাছ থেকে কেড়ে নিতে পারি না। প্রোলেতারিয়েতকে যেহেতু সর্বাগ্রে রাজনৈতিক আধিপত্য অর্জন করতে হবে, দেশের পরিচালক শ্রেণীর পদে উন্নীত হতে হবে, নিজেকেই জাতি হয়ে উঠতে হবে, তাই সেদিক থেকে বলতে গেলে প্রোলেতারিয়েত নিজেই জাতীয়, যদিও কথাটা বুর্জুয়া অর্থে নয়। বুর্জুয়া শ্রেণীর বিকাশ, বাণিজ্যের স্বাধীনতা, জগৎজোড়া বাজার, উৎপাদন পদ্ধতি এবং তার অনুগামী একই ধরনের জীবনযাপনের অবস্থা, অভিন্নতা, এই সবের জন্যই জাতিগত পার্থক্য ও জাতিবিরোধ দিনের পর দিন ক্রমেই মিলিয়ে যাচ্ছে। প্রোলেতারিয়েতের আধিপত্য সেগুলির আরও দ্রুত অবসানের কারণ হবে। প্রোলেতারিয়েতের মুক্তির অন্যতম প্রধান শর্তই হল মিলিত প্রচেষ্টা, অন্তত অগ্রণী সভ্য দেশগুলির মিলিত প্রচেষ্টা। যে পরিমাণে এক ব্যক্তির উপর অন্য ব্যক্তির শোষণ শেষ করা যাবে, সেই অনুপাতে এক জাতি কর্তৃক অপর জাতি শোষণটাও বন্ধ হয়ে আসবে। যে পরিমাণে জাতির মধ্যে শ্রেণীবিরোধ দূর হবে, সেই অনুপাতে এক জাতির প্রতি অন্য জাতির শত্রুতাও শেষ হয়ে যাবে। ধর্ম, দর্শন এবং সাধারণভাবে মতাদর্শের দিক থেকে কমিউনিজমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় তা গুরুত্ব সহকারে বিবেচিত হওয়ারও যোগ্য নয়। মানুষের বস্তুগত অস্তিত্বের শর্ত, তার সামাজিক সম্পর্ক ও সমাজ জীবনের প্রতিটি বদলের সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা, মতামত ও ধ্যান ধারণা, এক কথায় মানুষের চেতনা যে বদলে যায়, একথা বুঝতে কি গভীর অন্তর্দৃষ্টি লাগে? বৈষয়িক উৎপাদন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অনুপাতে বুদ্ধিবৃত্তিগত সৃষ্টির ধরনেও পরিবর্তন আসে। এছাড়া চিন্তার ইতিহাস আর কি প্রমাণ করে? প্রতি যুগেই সেসব ধারণা আধিপত্য করেছে, সেগুলি চিরকালই তখনকার শাসক শ্রেণীরই ধারণা। লোকে যখন এমন ধারণার কথা বলে যা সমাজ বিপ্লব আনছে, তখন শুধু এই সত্যই প্রকাশ করা হয় যে পুরনো সমাজের মধ্যে নতুন এক সমাজের উপাদান সৃষ্টি হয়েছে এবং অস্তিত্বের পুরনো অবস্থার ভাঙনের সঙ্গে সঙ্গে পুরনো ধারণার বিলোপ তাল মিলিয়ে চলছে। প্রাচীন জগতের যখন অন্তিম দশা, তখনই খ্রিস্টান ধর্ম পুরনো ধর্মগুলোকে পরাস্ত করেছিল। খ্রিস্টান ধারণাগুলি যখন 18 শতকে যুক্তিবাদী ধারণার কাছে হার মানে, তখন সামন্ত সমাজেরও মৃত্যু সংগ্রাম চলেছিল সেদিনের বিপ্লবী বুর্জুয়া শ্রেণীর সঙ্গে। ধর্মমতের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতার ধারণা কেবলমাত্র জ্ঞানের রাজ্যে অবাধ প্রতিযোগিতার আধিপত্যটাকেই রূপ দিয়েছিল। বলা হবে যে ঐতিহাসিক বিকাশের সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে ধর্মীয়, নৈতিক, দার্শনিক, রাজনৈতিক এবং আইনি ধারণাগুলিতে পরিবর্তন ঘটেছে, কিন্তু সে পরিবর্তন সত্ত্বেও নিয়ত টিকে থেকেছে ধর্ম, নৈতিকতা, দর্শন, রাজনীতি ও আইন। তাছাড়া স্বাধীনতা, ন্যায় ইত্যাদি চিরন্তন সত্য আছে, সমাজের সকল অবস্থাতেই তারা বিদ্যমান। কিন্তু কমিউনিজম চিরন্তন সত্যকে উড়িয়ে দেয়, ধর্ম ও নৈতিকতাকে নতুন ভিত্তিতে পুনর্গঠিত না করে তা সব ধর্ম ও সব নৈতিকতারই উচ্ছেদ করে। তাই তা ইতিহাসের সকল অতীত অভিজ্ঞতার পরিপন্থী। সকল অতীত সমাজের এই অভিযোগ কোথায় এসে দাঁড়ায়? সকল অতীত সমাজের ইতিহাস হলো শ্রেণী বিরোধের বিকাশ। বিভিন্ন যুগে সে বিরোধ ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছে, কিন্তু যে রূপই নিক, একটা ব্যাপার অতীতের সকল যুগেই বর্তমান, যথা সমাজের এক অংশ কর্তৃক অপর অংশকে শোষণ। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে অতীত যুগে সামাজিক চেতনার যত বিভিন্নতা ও যত বিচিত্রতাই প্রকাশ পাক না কেন, তা কয়েকটি নির্দিষ্ট সাধারণ রূপ বা সাধারণ ধারণার মধ্যেই আবদ্ধ থেকেছে। শ্রেণী বিরোধের সম্পূর্ণ বিলুপ্তির আগে তা পুরোপুরি অদৃশ্য হতে পারে না। কমিউনিস্ট বিপ্লব হলো চিরাচরিত সম্পত্তি মালিকানা সম্পর্কের সঙ্গে একেবারে আমূল বিচ্ছেদ। এই বিপ্লবের বিকাশে যে চিরাচরিত ধারণার সঙ্গেও একেবারে আমূল একটা বিচ্ছেদ নিহিত, তাতে আর আশ্চর্য কি? কিন্তু কমিউনিজমের বিরুদ্ধে বুর্জুয়া আপত্তির প্রসঙ্গ যাক। আগে আমরা দেখেছি যে শ্রমিক শ্রেণীর বিপ্লবের প্রথম ধাপ হলো প্রোলেতারিয়েতকে শাসক শ্রেণীর পদে উন্নীত করা, গণতন্ত্রের সংগ্রামে জয়ী হওয়া। বুর্জুয়াদের হাত থেকে ক্রমে ক্রমে সমস্ত পুঁজি কেড়ে নেওয়ার জন্য রাষ্ট্র, অর্থাৎ শাসক শ্রেণী রূপে সংগঠিত প্রোলেতারিয়েতদের হাতে উৎপাদনের সমস্ত উপকরণ কেন্দ্রীভূত করার জন্য এবং উৎপাদন শক্তির মোট সমষ্টিটাকে যথাসম্ভব দ্রুত গতিতে বাড়িয়ে তোলার জন্য প্রোলেতারিয়েত তার রাজনৈতিক আধিপত্য ব্যবহার করবে। শুরুতে অবশ্যই সম্পত্তির অধিকার এবং বুর্জুয়া উৎপাদন ব্যবস্থার নির্দয় আক্রমণ ছাড়া এ কাজ সম্পন্ন হতে পারে না। সুতরাং তা করতে হবে এমন সব ব্যবস্থা মারফত
যা অর্থনীতির দিক থেকে অপর্যাপ্ত ও অযৌক্তিক মনে হবে, কিন্তু তাদের যাত্রাপথে এরা নিঃসীমা ছাড়িয়ে যাবে এবং পুরনো সমাজ ব্যবস্থার উপর আরও আক্রমণ প্রয়োজনীয় করে তুলবে। উৎপাদন পদ্ধতির সম্পূর্ণ বিপ্লবীকরণের উপায় হিসাবে যেটা অপরিহার্য। ভিন্ন ভিন্ন দেশে অবশ্যই এই ব্যবস্থাগুলি হবে বিভিন্ন। তা সত্ত্বেও সবচেয়ে অগ্রসর দেশগুলিতে নিম্নলিখিত ব্যবস্থাগুলি মোটের উপর সাধারণভাবে প্রযোজ্য। 1. জমি মালিকানার বিলুপ্তি, জমি সমস্ত খাজনা জনগণের জন্য ব্যয়। 2. প্রগতিশীল বা উচ্চ আয়ের জন্য উচ্চ আয়কর। 3. সব রকমের উত্তরাধিকার প্রথার বিলোপ। 4. সমস্ত দেশত্যাগী ও বিদ্রোহী সম্পত্তি বাজেয়াপ্তকরণ। 5. রাষ্ট্রীয় পুঁজি ও নিরঙ্কুশ একচেটিয়া সহ একটি জাতীয় ব্যাংক মারফত সমস্ত ক্রেডিট রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূতকরণ। 6. যোগাযোগ ও পরিবহনের সমস্ত উপায় রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূতকরণ। 7. রাষ্ট্রের মালিকানাধীন কলকারখানা ও উৎপাদন উপকরণের প্রসার, পতিত জমির আবাদ এবং এক সাধারণ পরিকল্পনা অনুযায়ী সমগ্র জমির উন্নতি সাধন। 8. সকলের পক্ষে সমান শ্রম বাধ্যতা, শিল্প বাহিনী গঠন, বিশেষত কৃষিকাজের জন্য। 9. কৃষিকাজের সঙ্গে পণ্য নির্মাণ শিল্পে সংযুক্তি, সারা দেশে জনসংখ্যার আরও বেশি সমভাবে বন্টনের মাধ্যমে ক্রমে ক্রমে শহর ও গ্রামের পার্থক্য দূর করা। 10. সরকারি বিদ্যালয়ে সকল শিশুর বিনা খরচে শিক্ষা, ফ্যাক্টরিতে প্রচলিত ধরনের শিশুশ্রমের অবসান, শিল্পোৎপাদনের সঙ্গে শিক্ষার সংযুক্তি ইত্যাদি। বিকাশের গতিপথে যখন শ্রেণী পার্থক্য অদৃশ্য হয়ে যাবে, সমস্ত উৎপাদন যখন গোটা জাতির এক বিপুল সমিতির হাতে কেন্দ্রীভূত হবে, তখন সরকারি শক্তির রাজনৈতিক চরিত্র আর থাকবে না। প্রকৃত অর্থে রাজনৈতিক ক্ষমতা হলো এক শ্রেণীর উপর অত্যাচার চালাবার জন্য অপর শ্রেণী সংগঠিত শক্তি মাত্র। বুর্জুয়া শ্রেণীর সঙ্গে লড়াইয়ের অবস্থার চাপে যদি প্রোলেতারিয়েট নিজেকে শ্রেণী হিসাবে সংগঠিত করতে বাধ্য হয়, বিপ্লবের মাধ্যমে তারা যদি নিজেদের শাসক শ্রেণীতে পরিণত করে এবং শাসক শ্রেণী হয়ে উৎপাদনের পুরনো অবস্থাকে তারা যদি ঝেঁটিয়ে বিদায় করে, তাহলে সেই পুরনো অবস্থার সঙ্গে সঙ্গে শ্রেণীবিরোধ তথা সব রকম শ্রেণীর অস্তিত্বটাই দূর করে বসবে এবং তাতে করে শ্রেণী হিসাবে তাদের স্বীয় আধিপত্যেরও অবসান ঘটবে। শ্রেণী ও শ্রেণীবিরোধ ভিত্তিক পুরনো বুর্জুয়া সমাজের স্থান নেবে এক সমিতি, যার মধ্যে প্রত্যেকের স্বাধীন বিকাশ হবে সকলের স্বাধীন বিকাশের শর্ত। আজ তাহলে এ পর্যন্ত, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন। আমাদের পাঠ পর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের ঘরে লিখুন। যদি কোনো বই বা প্রবন্ধ পাঠের অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠ পর্বের নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রাণিত করে।